আসসালামু আলাইকুম। শুরু করছি তন্নি তনুর লেখা রং উপন্যাস পর্ব 16। কিডন্যাপিংয়ের পর অনেকগুলো দিন কেটে গেছে, মেয়েটির কোনো খোঁজখবর নেই। চাচা চাচিও আজকাল বেশ উদাসীন বিষয়টা নিয়ে। মেয়ের বাঁচা মরা তাদের কিছুই যায় আসে না নাকি? মনে হচ্ছে মেয়ের অপহরণের শিকার নয়, যেন শ্বশুরবাড়িতে আরাম আয়েশে রেখে এসেছেন। ওইদিকে মোটা অঙ্কের টাকা 80% এখনও হাতেই আসেনি। নতুন কোনো কল আসেনি। সব কিছু বিদঘুটে আর ঘোলাটে লাগছে। রকিং চেয়ারটা হালকা দুলাতে দুলাতে মনের তলে ভাবিয়ে যায় জিসান। এসব মরিচিকার পেছনে না ছুটে নিজের বউয়ের করে বউয়ের উপর নজর দিল, সুন্দরী একটা বউ নিয়ে দিন কাটাতে পারত। আজকাল সিনথিয়া মোটা অঙ্কের টাকাও নাকি কামায়। জীবনটা আরামায়েশেই চলে যেত। শুধু শুধু জীবনটা ঝামেলার মধ্যে ফেলে দিয়ে এখন অযথাই দুশ্চিন্তার মধ্যে মাথা খাচ্ছে। সহসাই উচ্চ শব্দে চেঁচিয়ে উঠল কলিং বেল। চোখ মুখ কুঁচকে ফেলল জিসান। অতঃপর গলা উঁচিয়ে ডাকে, মা, কেউ এসেছে মনে হয়। আমি রান্না করছি বাবা, একটু তুমি ওঠো। কানে হেডফোন কানে খুলতে বিছানায় ছুঁড়ে মারে জিসান। চরম বিরক্তি নিয়ে উঠে আসে। দরজা খুলতেই চোখ গোল গোল করে ফেলে। আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। অতঃপর দুটো চেয়ারের মাঝখানে কয়েক হাত দূরত্ব। একটা চেয়ারে মাথা নিচু করে চুপচাপ বসে আছে জিসান। অপর পাশে লেদারের চেয়ারে শরীর টান টান করে বসে আছে ইরফাত। জিসান মিনমিনা গলায় বলে, বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। মিথ্যা আবাসে ইরফাতের হিমশীতল মেজাজ আগুনের ন্যায় উত্তপ্ত হয় ক্রমেই। তার ক্ষুদ্র গলার আওয়াজ প্রলয়নকারী পূর্বাভাস। তাহলে মিস সিনথিয়া ইবনানের রুমে ছাদ থেকে ফোন পাঠানো, তার উপর 24 আওয়ার্স নজরদারি। কালপ্রিটের কাছে তথ্য প্রমাণ আমি দিয়েছি। এগুলো কে করেছে স্যার? আমি তোকে ভালোবাসতাম, ট্রাস্ট মি। ও কিডন্যাপ হওয়ার আগে আমাদের বিয়ের কথাও চলছিল। ওর বাবাকে জিজ্ঞেস করুন। ইরফাদের ঠান্ডা মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকে। রক্তচক্ষুতে তাকায় জিসানের দিকে। 6 টাকা মরে কয়দিন হসপিটালে থাকতে হয়েছে, মনে আছে কি? এহেম কথায় হৃদযন্ত্র আকস্মিক দুর্বার গতিতে কাঁপতে থাকে জিসানের। পুরো ভয়াল দৃশ্য চোখে ভেসে উঠতেই চোখ তুলে তাকায় ইরফাদের দিকে। ইরফাদের নিগুড় চাহনি ভেসে ওঠা বয়াল আবাসে জিসানের ভেতরে উত্তাল ঝড় ওঠে। তাহলে সেই রাতে কে ছিল ওই মুখোশের আড়ালে? সত্যি কোনো জন্তু নাকি রিভেন্স? আর রিভেন্সে যদি হয় তাহলে? ঠিক সেই সময়ে নিগুড় কণ্ঠস্বরে ইরফাত বলে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অনেক হিসাব বাকি আছে। বর্তমান এতটুকু দৃশ্য স্মৃতিচারণ করে রাফসানের প্রতি আরও কঠোর হয় ইরফাত। পা ধরে থাকা রাফসানের কটাক্ষ করে বলে, নিজের স্বার্থের জন্য নিজের বোনকে ইউজ করেছেন মিস্টার রাফসান। আপনার ছোট বোন ছোটবেলায় ওই জিসানের কাছ থেকে অ্যাবিউজ হয়েছে। আপনার বোন রাফির কাছে প্রতারিত হয়েছে। জিসানের বিষয়টা আপনার অজানা, কিন্তু রাফি, ওর বিষয়টা আপনি জানতেন। এরপরেও শুধু মাত্র প্রতিশোধের নেশায় আপনি নিজের বোনকে ইউজ করেছেন। সে রাতে যদি সঠিক সময় আমি না আসতাম, আপনার বোনের কী হতো? আপনার কাছে আপনার মেয়ে কতটুকু সেফ মিস্টার রাফসান? আমি ভালোবাসাহীন মানুষের পায়ের তলায় থেকে বড় হয়েছি। আমার হৃদয়ে যে কষ্ট আছে এটা আপনি বুঝবেন না স্যার। আমার ছোট্ট একটা সুখের নির্ভেঙে কতগুলো টুকরো হয়েছে। ছিন্ন বিচ্ছিন্ন আমার জীবন। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। সিনথিয়াকে আমি তো কাছে থেকে পাইনি, সামনাসামনি দেখাও হয়নি। প্রতিশোধের নেশায় আমি যাই করি। আমি আমার বোনকে ফুল সেফটি দিয়েছি। চট্টগ্রাম যাওয়ার পথে সারা রাস্তা জুড়ে ও সবাইকে মেরেছে। ওর উপর ফুলের টোকাও আমি পড়তে দেইনি। ও যখন আমার কাছে ছিল ওকে আমি আগলে রেখেছি। ও যত কাছাকাছি থেকেছি আমি তত ভালোবাসা অনুভব করেছি, টান অনুভব করেছি। কাছে না পেলে কি করে বুঝবো বোন মেয়ে এদের ভালোবাসা কেমন হয়? পা ছাড়ুন, আই হ্যাভ টু গো। ভাড়া বাসায় একটি বড়সড় রুমের ফ্লোটিং বিছানায় বসে আছে তিথি। শিশির ওয়াশরুম থেকে উকি দিয়ে বলে, কল আসলে ধরবে না ওকে? তিথি আলগোছে মাথা নাড়ে। এরপর ফোনে টাইপ করে, এডিমা, কী অবস্থা রে? আলহামদুলিল্লাহ। আন্টির কী অবস্থা? আগের থেকে নর্মাল? না, আগের থেকে সব আরও কমপ্লিকেটেড, খুব প্যাথেটিক। আন্টির একটু বোঝা উচিত, ওনার জায়গা থেকে উনি ঠিক আছেন। এই যে একটা বড় বড় ব্লান্ডার করে বসে আছি।
আমার জীবন তো এখন কমপ্লিকেটেড, তাই না? তাই এই জীবনের ফিউচার কি, আমার কি হবে, এই বাচ্চার কি হবে? সুখের একটা আস্ত জীবন খুব সহজেই পার হয়, কিন্তু আমার এই ভুলে পুরো জীবন কি মসৃণ হবে? আমার জন্য পুরো পরিবার সাফার করছে। আমার জন্য আমার মা সব সময় সকলের কথা শোনে। বাজার, প্লাসের ফ্ল্যাট, আন্টিরা সবাই কথা শোনায়, সবাই ছি করে। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, আর শুধু মানিয়ে নিয়ে বেঁচে থাকতে হবে। অনেক দিন হলো তোদের দেখি না, কেউ খোঁজও নেয় না। জীবন কত অদ্ভুত, একসময় একসাথে ছাড়া চলতেই পারতাম না আমরা। একদিন দেখা না হলে পাগল হয়ে যেতাম, আর এখন কত দূরত্ব। সিনথিয়াও কল ধরে না। সিনথিয়ার বিষয়ে শেয়ার করার পুরো নিষেধাজ্ঞা থাকায় তিথি পুরো বিষয়টা লুকিয়ে যায়। তবে নিজের জীবন সুখের খবরটুকু তো দিতে চায় তিথি। কিন্তু যদি মন খারাপ হয়, যদি রিমা ভাবে তার জীবনটাই শুধু এমন কষ্টের, সে কথা ভেবেই আর কিছু বলে হয়ে ওঠে না। তোকে একটা কথা বলবো রিমা। হ্যাঁ শিওর, বল। অনেক কিছু তোকে বলা হয়নি, তোর মানসিক অবস্থা ছিল না তাই। কোনো প্রবলেমে পড়েছিস? না, আমার জীবন অন্ধকার কেটে একটুখানি আলোর দেখা মিলেছে। আমি বিয়ে করেছি। সত্যি? কখন? কে সে? শিশির ভাই ছিল না? ও মাই গড, তোর মামি? ওনাকে কি করে ম্যানেজ করলি? মেনে নেয় রে। তাহলে ভাড়া বাসায় থাকছি, ব্যাপার না। পার্টনার ভালো হলে একদিন সবাই মেনে নেয়, শুধু আমার মতো কপাল পোড়া আর কেউ না হোক। মানুষটা সত্যি খুবই ভালো, আমাকে খুব সাপোর্ট দিয়েছে। নজর না লাগুক, ভালো মুহূর্তগুলো কারোর সাথে শেয়ার করবি না, আমার সাথেও না। তোর খারাপ লাগছে? আমি অনেক খুশি হয়েছি। অনেক কষ্ট পেয়েছিস জীবনে, তোর মাথার উপর একটু ছায়ার প্রয়োজন ছিল। আমার আত্মা থেকে বলছি, আমি খুব শান্তি পাচ্ছি। তবে কোনো ভালো মোমেন্ট কখনোই শেয়ার করিস না, যদি নজর লেগে যায়। একদিন দেখা করবি? ভেরি সুন ইনশাল্লাহ। সিনথিয়াকে বলে রাখিস। ওকে। ফোন রেখে শিশিরের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে কলিং মা। তিথির ঠোঁট সরিয়ে হাসি ফুটে। ভুলে বসে শিশিরের করা নির্দেশ। ফোন ধরেই সালাম দেয়, অতঃপর বলে, কেমন আছো? মার্জিয়া বেগমের মাথায় যেন আকাশ ফেটে বাজ পড়ে। চেঁচিয়ে ওঠে মার্জিয়া বেগম, জীবনটা তছনছ করে দিও, তোর শান্তি নেই। তোর মা আমার ভাই, আর আমার জীবন নিয়ে খেললো। তোকে রেখে গেল আমার ছেলের মাথা খেতে। সব শেষ করে দিলি। একটু সহজ হওয়া যায় না আমার প্রতি? ফোন রাখ, তোর গলা শুনলেও আমার দিন খারাপ যায়। ফোন কেটে দেন মার্জিয়া বেগম। শিশির রুমে প্রবেশ করে। তিথি থমথমে মুখ দেখেই বলে, বারণ করেছিলাম, তবুও শুনিস না। এখন সারাদিন মন খারাপ করে থাক। একটা দিনই তো অপেক্ষা করতে পারলি না? একদিন মা নিজেই নিতে আসবে, দেখিস। পশ্চিম আকাশে তেজহীন সূর্য ডুবে গেছে ডুলতে ডুলতে। সুবিশাল আকাশ ধূসর মেঘে উদ্ভাসিত। ইরফাত বাসায় ফিরেছে মিনিট পাঁচেক। মুখ গৌরভম্বী, থমথমে। তেজস্বী মুখটা সক্রিয়তা নেই, চুপচাপ বসে আছে বিছানায়। ধোয়া ওঠা চায়ের কাপটার দিকে তার নজর নেই। অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে বারবার। কক্ষের এদিক সেদিকে ঘুরে পর্যবেক্ষণ করছে সিনথিয়া। না, তেমন কোনো ঘোলাটে লাগছে না, সব ঠিকঠাকই তো আছে। ধীরে পায়ে এগিয়ে সিনথিয়া ইরফাদের পাশে গিয়ে দাঁড়ায়। নরম হাতটা ইরফাদের অবাধ্য গমরাঙা কপালে ছুঁয়ে চুলগুলো সরিয়ে দিতে দিতে ধীর গলায় বলে, কিছু হয়েছে? চোখ ফিরিয়ে কোমল নারীর কোমল চাহনি দিকে তাকায় ইরফাত। সে চোখে শুধু জানার ইচ্ছা। চোখ ফিরিয়ে নেয় ইরফাত। সাইড টেবিলের উপর ছোট ট্রে থেকে কফির মগটা তুলে নেয়। কফির মগে প্রগাঢ় চুমু দিয়ে ধীর গলায় বলে, টুম্পা কোথায়? আপুর কাছে। ওকে একটু আমার কাছে দাও। ফের প্রশ্ন করার সাহস সিনথিয়ার শরীরে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা তার মনে হচ্ছে আসলেই ভালোবেসে আগলে রাখার যোগ্যতাটুকু তার নেই। মানুষের ভেতরে কি চলছে, কিভাবে কথা বলতে হবে, কি কথা জিজ্ঞেস করতে হয়, কি করে জোর করতে হয়, সেই শক্তিটুকু তার নেই। সে একটা পাথরের মূর্তি, যখন যতটুকু দিচ্ছে ততটুকু নিয়েই সন্তুষ্ট। সিনথিয়া এক পা ফেলে আবারও পেছনে ঘুরে দাঁড়ায়। ইরফাতের চোখে চোখ রেখে পাথরের মূর্তির মতো দাঁড়ায়। মনের সাথে দ্বিধাদ্বন্দ্বের দেওয়ালে ঢুকে ধীরগলা বলে, আপনার কি মন খারাপ? কিছু হয়েছে? আমাকে বলা যাবে না? নাথিং সিরিয়াস। আজকে অন্যরকম লাগছে। ইরফাত চোখ ফিরিয়ে বলে,
টায়ার্ড লাগছে। আমি তো আপনাকে কত খারাপ সিচুয়েশন ফেস করতে দেখেছি, তখন তো এমন লাগেনি। আজ একটু বেশি অন্যরকম লাগছে। আমাকে বলা যায় না প্লিজ? কিছু হয়নি আমার। 5টা মিনিট আমি একটু বসি আপনার পাশে। হুশিওর। বিছানার পাশে অল্প একটু ফাঁকা জায়গায় বসে সিনথিয়া। ইরফাদের নিগুড়ো চোখ দুটো পড়ার ব্যর্থ চেষ্টা চালায় সিনথিয়া। মুখে যতই বলুক, তার কণ্ঠ শুনে ষষ্ঠ ইন্দ্রিয় তাকে তাড়া দিয়ে বেড়াচ্ছে। কণ্ঠ ঋণী স্বরে সিনথিয়া বলে, প্রত্যেক দিন ফিরে আপনি আগে ফ্রেশ হন, আজ গোসল করলেন না, আবার কফির মগের দিকেও ফিরে দেখলেন না। নরম চোখে তাকায় ইরফাদ, নিগুড়ো কণ্ঠস্বরে তখন একই বলি, একটু টায়ার্ড। আমি আপনার বুকে হাত রেখে দেখতে পারি? কম্পমান হৃদয়ের কম্পন অদৃশ্য হয়ে গেছে আজ। কি দেখবে তুমি? তড়িৎ গতিলে উতলা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বলুন না, খুব অশান্তি লাগছে। কিছুই হয়নি। বলবেন না তাই তো? আপনার নিগুড়ো গলার স্বর, চোখের ভাষা বুঝতে পারি না বলেই কি এত অন্ধ আমি? আমার হৃদয়, আমার চোখ কি এতই ক্ষমতাহীন? বলেই দ্রুত পায়ে বেরিয়ে যায় সিনথিয়া। ইরফাদ ইন্টেরিয়ার সিলিংয়ের দিকে চোখ মেলে শরীর এলিয়ে দেয় বিছানায়। যে দাবানলে তার হৃদয় পুরে অঙ্গার। প্রতি মুহূর্ত তাকে যন্ত্রণা জাতাকলে পিষে যাচ্ছে। সে যন্ত্রণার মুক্তি কোথায়? এই যন্ত্রণা কতকাল বয়ে বেড়াতে হবে? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে খেলা শুরু হয়েছিল, সেই অশুভ পাতার বিনাশ করতে ভালোবাসার মায়ার যে বাঁধন সে নিজ হাতে নিজের অজান্তেই শেষ করেছে, সে সত্যটুকু তার জীবনে বয়ে বেড়াতে হবে। অপরাধীদের শাস্তির দাঁড়গড়ায় দাঁড়াতে হবে। তার হৃদয় কিঞ্চিত ব্যথাও হয় না, এমনকি নিজের রক্তের মানুষের ক্ষেত্রেও না। বিশ্বাসঘাতক অপরাধীদের ক্ষেত্রে সে পাথর, ইস্পাত কঠিন। কিন্তু মায়ের মৃত্যু সন্তানের হাতে এই কঠিন সত্য বয়ে বেড়াতে এই ইস্পাত কঠিন পাথরের হৃদয় কেঁপে উঠছে বারংবার। মামাই আসবো? কি আছে ওই কথাটায়? পৃথিবীর সমস্ত মিষ্টি একসাথে জড়ো করেও মনে হয় না এত মিষ্টি লাগবে যতটা মিষ্টি এই ছোট্ট বাচ্চাটার ডাকে। ইরফাদ সকল যন্ত্রণা দূরে ঠেলে দুহাত বাড়িয়ে হৃদয় গহীন থেকে লম্বা করে ডাকে, মা। ছোট্ট মিষ্টি পরীটা এক ছুটে বন্য হরিণের মতো লাফিয়ে লাফিয়ে ইরফাদের হাত দুটোর উপর ভর করে কোলে উঠে বসে। দরজায় পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে দুটো প্রাণের আদর ভালোবাসার সাক্ষী হয়। ছোট্ট মিষ্টি পরীকে বুকের উপর নিয়ে প্রগাঢ় বাঁধনে বেঁধে নেয়। ছোট্ট দেহটা পিঠে আদরে চাপ দিয়ে ইরফাদ ক্ষণে ক্ষণে ডেকে ওঠে, মা। ছোট্ট প্রাণটা ভালোবাসার ছোট্ট নীড়ে ঝরিয়ে ইরফাদের ডাকে সাড়া দেয়। হু। ইরফাদ আবার ডাকে, ও মা। হু। মা। হু। মা। ও মা। মা। তোমার কি হয়েছে মামাই? কিছু না মা। তোমার কি মন খারাপ? ব্যথা পেয়েছ? দীর্ঘ গভীর তত্ত্ব শ্বাস ফেলে ইরফাদ। সে শ্বাসে মিশে আসে যন্ত্রণা, ব্যথা আর হাহাকার। সে লুকিয়ে ছোট করে উত্তর দেয়, না মা। ছোট টুম্পার বুক থেকে মাথা তুলে ইরফাদের চোখের পানে তাকায়। ছোট ঠানাটা কিছু বুঝে উঠতে না পেরে আবার মামনিকে যেভাবে আদর করে সেভাবে টুপটুপ করে হামি দেয় অসংখ্যবার অসংখ্যবার। রাতের রূপালি চাঁদ ঢাকা পড়ে গেছে ধূসর মেঘের আড়ালে। ইরফাদ ধীর পায়ে কখনো বেলকুনি, জানালা আর কখনো রকিং চেয়ারে যাচ্ছে। তবে হৃদয়ের গহীনে ঝড়ের তাণ্ডব তাকে ভেঙে চুরে বিলীন করে দেয়। হাঁসফাঁস করা হৃদয়টা চাপা দেয়, সত্যের দীর্ঘশ্বাস মিশিয়ে আকাশে উড়িয়ে দেয়। তবে হৃদয়ের চর তো থামে না। সিনথিয়া শতবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায় না। অবশেষে ইরফাদ উঠে দ্রুত পা চালিয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সিনথিয়া বের হয় পিছু পিছু। ইরফাদ বলিষ্ঠ শরীরটা মিলিয়ে যায় রিদওয়ানুর রহমানের দরজায়। সিনথিয়া মনে মনে ভাবে, মানুষটার কি হলো? নামাজ শেষে বাসায় ফিরেছেন রিদওয়ানুর রহমান। 1 কাপ চায়ের জন্য মনটা আনচান করায় ইভাকে চা বানিয়ে দিতে বলে এসেছেন তিনি। পরিবারের ব্যস্ত সময়ে তিনি নিরলয় নিবৃত্তে উপন্যাস পড়েন। বলতে গেলে করালিকালের চা আর বই তার এখন নিত্যদিনের সঙ্গী। বইয়ের 6ম পৃষ্ঠায় চোখ ডুবিয়েই ইরফাদের গলা শুনেন, বাবা। জয়, আয় বাবা। তেজস্বী মুখখানা সব রকমের পানোচ্ছল তেজ, শক্তিটা আজ মিইয়ে গেছে। সর্বক্ষেত্রে বলবান, তেজস্বী, ইস্পাত কঠিন পাথুরে ছেলেটা আজ ভাঙুন লাগছে। তিনি বই রেখে তড়িঘড়ি করে উতলা স্বরে বলেন, কি হয়েছে বাবা? ইরফাদের নিশ্চুপ অভিব্যক্তি সোজা বছর রিদওয়ানুর রহমানের পায়ের তলায়। সিনথিয়া থমথমে মুখ নিয়ে যায় রান্নাঘরে।
ইভা কাপে চা ঢালছে। ট্রের উপর কাপ উঠিয়ে নেয় ইভা। তারপর সিনথিয়াকে বলে, বাবাকে দিয়ে আসতে পারবে পাখি? মোমো বানাচ্ছি, দুটো একসাথে দিতে গেলে তো ঠান্ডা হয়ে যাবে। ওই রুমে তো টুম্পার মামাই গেল এই মাত্রই, দুজন কথা বলছে মনে হয়। যাওয়া যাবে এখন? এটা কি অফিস? ফ্যামিলির মানুষই তো, নক করে রুমে ঢুকবে, নো প্রবলেম। ট্রে নিয়ে রুমের দিকে পা বাড়ায় সিনথিয়া। বেরানো দরজায় দাঁড়িয়ে পায়ের সাথে আটকে যায় হৃদস্পন্দন। ইরফাতের গলা শোনা যায়, খুব অশান্তি লাগছে বাবা, সম্রাট শাহজাহান সব শেষ করে দিয়ে গেল। সব শেষ? রেদওয়ানুর রহমান ছেলের মুখ পানে তাকিয়ে বোঝার চেষ্টা করেন, এত সহজে তো ভেঙে পড়ার ছেলে ইরফাত নয়। তাহলে কিসের এত অশান্তি তাকে জেকে বসেছে? রেদওয়ানুর রহমান ছেলের হাতের উপর হাত চাপড়ে বলেন, কি হয়েছে বাবা, বাবাকে বলো। এমন সত্যটুকু বলার আগে ইরফাত আরেকবার ভাবে, তার মানে এটা যেন সবার জীবন চলছে, তবে তার হতে তার মায়ের মৃত্যু। এই সত্যটুকু বলে জটিলতা বাড়ানো উচিত হবে না, মনের সাথে তলিয়ে ভাবে ইরফাত। এদিকে সিনথিয়া সরে আসতে চাইলেও মন সায় দিল না, অদৃশ্য সেকলে আটকা পড়ে পা জোড়া। কি এমন সত্য, কি এমন ঘটনা যার কারণে ইরফাত এত গম্ভীর হয়ে আছে? ওই সময় ধীর পায়ে আসে ইভা। ঠিক সেই সময়ই পুরনো নামটা তার কানে ভেসে আসে, রাফসান, সম্রাট শাহজাহানের ছেলে। বাবা, কত কি হয়ে গেছে আমাদের চোখের আড়ালে। কি বলিস? প্রভাত রঞ্জন আর সম্রাট শাহজাহান দুইজন মিলে পুরো দেশটা প্রায় শেষ করে ফেলেছে। সম্রাট শাহজাহানের মুখোশের আড়ালে অন্ধকার জগতে সাম্রাজ্য গড়েছিল, এতগুলো বছর জেলে ছিল, তাকে সাহায্য করা গেছে প্রভাত রঞ্জন। শুধু তাই নয়, ওই লোক রাফসানকে ভুলিয়ে ভালিয়ে উস্কে নষ্ট করে ফেলেছে। এতটাই ভুল পথে চালানো হয়েছে যা প্রতিশোধের নেশায় পাগল হয়ে ধ্যান জ্ঞান ভুলে গিয়েছিল। ক্রিকেট চলাকালীন ম্যাচ ফিডিংয়ে খেলে বাবার তথ্য পাবে, বাবাকে পাবে, এমন অফার করা হয়েছে তাকে। ক্রিকেট বোর্ড থেকে এই কথা বলা হলেও এর পিছনে ছিল প্রভাত রঞ্জন। ওই প্রভাত রঞ্জন নিজ হাতে ওর বাবার হাতে চিঠি লিখে রাফসানের কাছে মিথ্যে তথ্য পাঠিয়েছিল। রাফসান এতকাল ধরে জানতো ওর বাবার জীবন নষ্ট ও গুম হওয়ার জন্য তুমি আর আমি দায়ী, ওর পরিবার ধ্বংস করার জন্য আমরাই দায়ী। এই জন্য আমার বোনের উপর এমন অবিচার করেছে। এখানেই শেষ নয়, প্রভাত রঞ্জন মিথ্যে কেসে সিনথিয়া ইবনানকে ফাঁসিয়েছেন। আমার উপর কেসের দায়িত্ব দিয়ে আমাকে অলওয়েজ বিজি রেখেছে। এরপর কিডন্যাপিংয়ের নাটক সাজিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে। যত পুরো ডিপার্টমেন্ট ছিল তাদের ডাইভার্ট করেছে অন্যদিকে নিজের অ্যাপ প্রমোশন করে গেছে। পুরো জার্নিটাকে রাফসান হেল্প করে গেছে শুধুমাত্র আমার থেকে প্রতিশোধ নেবে এই আশায়। ওই প্রভাত রঞ্জন ওকে ম্যানিপুলেট করে গেছে। প্রতিশোধের নেশায় রাফসান পাগল হয়ে গিয়েছিল বাবা। কিন্তু ফুকেট থাকাকালীন ও কোনোভাবে টুম্পার ছবি দেখে ডাউট করেছে ওইটা ওর মেয়ে। এখন খুব পাগলামি করছে বাবা। আজ আমার পায়েও পড়েছিল, পড়ুক। বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কোমলমতি ইভার পাথরের পরিণত হৃদযন্ত্রটা কেঁপে ওঠে। নির্মম নিষ্ঠুর সত্য তার হৃদয় নিংড়ে টেনে হিঁচড়ে বের করে আনে যন্ত্রণার নোনা জল। হৃদয়ের ক্ষতকৃত রক্তকণা উষ্ণ নোনা জলে পরিণত হয়, টুপ টুপ করে পড়ে দু চোখ বেয়ে। ওইদিকে ইস্পাত কঠিন হৃদয়ের অধিকারী ইরফাত বাবার পায়ের উপর ঠেকায় তার মাথা। দাবানলে পুড়তে থাকা হৃদয় পড়তে পড়তে সে সত্য লুকিয়ে আছে তা বুকে চাপা দিতে খুব যন্ত্রণা হচ্ছে। এত নির্মম কঠিন সত্য চেপে রাখা তার ইস্পাত কঠিন হৃদয়ও পারছে না। রেদওয়ানুর রহমান ছেলের হাত টেনে বিস্মিত হয়ে বলে, কি করছিস বাবা? আমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস শেষ করে ফেলেছি বাবা। কি হয়েছে আমাকে বল। সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নিয়েছি বাবা। সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তান। আমি তোমার অপরাধ ব্যতীত সকল ভুলই ক্ষমা করব। বলো কি করেছ বাবা? ওই সম্রাট শাহজাহান আমাদের সমস্ত আলো অন্ধকারে পরিণত করেছে বাবা। মাকে বাসা থেকে ওনার লোকজন ধরে নিয়ে গিয়েছিল। এত অপমান, এত অসম্মান শুধু তার জন্য বাবা। মা আমাদের ছেড়ে যায়নি। তোমার মান সম্মান নষ্ট করতে কিছু করা হয়েছে। প্রকাশ্যে এতটুকু সত্য শুনে সিনথিয়ার হৃদয় গহীনে বিস্ময়কাময় আবহাওয়া বিরাজ করে। হৃদয়ের গহীনে বিভীষিকাময় আবহাওয়া বিরাজ করে। হৃদয়ের গহীনে ঝড়ে টালমাটাল হয়ে দেওয়ালে পিঠ ঠেকায় সিনথিয়া। এইবার চোখে সিক্ত জলে তাকিয়ে হাতে পায়ে বল ফুরিয়ে আসে সিনথিয়ার।
কক্ষের ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বরে ফুটে ওঠা দৃশ্যপট অনুভব করে উষ্ণ শরীর তাপ ক্রমেই রূপ নেয় হিমাবাহে। ওই স্বরের শেষ কথায় শৈত্যপ্রবাহ নামে সিনথিয়ার শরীর জুড়ে। বাবা, সেই দিন রাতে সম্রাট শাহজাহান পালিয়ে নিয়ে যাওয়ার সময় মাকে অপহরণ করে নিয়ে যায়। যে গাড়িটা খাদে ফেলা হয়েছিল সেই অপরাধীদের সাথে আমার মা ছিল। আমি আমার নিজ হাতে মাকে শেষ করে ফেলেছি বাবা। এই কষ্ট আমি কি করে সারা জীবন বয়ে বেড়াবো। এহেম কথায় শরীর নিস্তেজ হয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ে সিনথিয়া। ইভা পাথরের মূর্তির নয় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হৃদয়ের রক্তগুলো অশ্রুবিন্দু হয়ে টুপটুপ করে ঝরে পড়ে। সিনথিয়ার শরীর ক্রমশই রূপান্তরিত হয় হিমাবাহে। দু হাতে ধরে থাকা ছোট্ট ট্রের ওপর গোল ছোট্ট পিরিচে তার উপর কাপটা কাত হয়ে ঢলে পড়ে চা। দেওয়াল ঘেঁষে বসে হাঁটু ভাঁজ করে বসা সিনথিয়ার কোলে চুইয়ে পড়া গরম চায়ের দহনে পুড়তে থাকে উদর। হৃদয়ের দহনে উত্তাপে দুশ্চিন্তায় আর অদূর ভবিষ্যতের বাসমান দুশ্চিন্তায় চিন্তা করতে থাকা সিনথিয়া অজান্তেই পেট চেপে ধরে ধীর অস্পষ্ট স্বরে বলে, উফ। এহেম শব্দে অন্য জগৎ থেকে সঙ্গীত ফিরে পায় ইভার। কক্ষের ভেতরে বাবা সন্তানের কথোপকথন থেমে যায় আকস্মিক বিদ্যুৎ শব্দে। দরজার পানে তাকায় রিদওয়ান রহমান। রিদওয়ান রহমানের পায়ের উপর থাকা ইরফাত নিজের মাথাটা ধীরে ধীরে তুলে এক পলক তাকায় রিদওয়ান রহমানের চোখে। এদিকে আকস্মিক অপ্রত্যাশিত ঘটনায় ইভা বিস্মিত গলায় বলে, এই কি হলো তোমার? পড়ে গেল কেন? শরীর খারাপ লাগছে? দরজার বাইরে গলার স্বর শুনে ইরফাত চোখ ফিরিয়ে নেয় রিদওয়ানুর রহমান থেকে। আকস্মাৎ উঠে দাঁড়ায় ইরফাত। বাইরের দরজার সাইডে দেওয়াল ঘেঁষে চোখ বন্ধ করে বসে আছে সিনথিয়া, যার চোখের মুখে নীলচে ব্যথার ছাপ স্পষ্ট। কোলের মধ্যে থেকে তড়িৎ গতিতে ইভা তুলে নেয় চায়ের কাপ। তবে যা হওয়া তো হয়েই গেছে। শ্যালো রঙের সালোয়ার কামিজ পেটের অংশ জুড়ে ভেজা। সেকেন্ডের সময় ভাবে ইভা, চা কি বেশি গরম ছিল? পুড়ে গেল নাকি? এরপরই নৈশব্দে ঢুকে যায় রেদওয়ানুর রহমানের কক্ষে। ইরফাত আর রেদওয়ানুর রহমান কক্ষ থেকে বেরিয়ে এসেছে তৎক্ষণাৎ। ইরফাত চোখ বুলিয়ে নেয় চারপাশ। অতঃপর পুরো বিষয়টা মাথায় সাজিয়ে হিসাব মেলাতেই তড়িৎ গতিতে বসে পড়ে সিনথিয়ার পাশে। এরই মধ্যে রেদওয়ানুর রহমান আকস্মিক স্বরে বলে, ও পড়ে গেল কিভাবে? শরীর খারাপ করছে নাকি? তার স্বরে চিন্তা স্পষ্ট। ধীরে গলায় উঁচিয়ে বলে, ইভা, বাইরে কি করছিলি তোরা? ও এখানে পড়লো কি করে? চোখ বুজে থাকা সিনথিয়া ফিরে আসা শক্তিহীন শরীরটা আরেকটু ছেড়ে দিয়ে মাথা ঠেকায় দেওয়ালে। ইরফার চিন্তিত স্বরে ফুটে ওঠে দুশ্চিন্তা। পড়ে গেলে কিভাবে সিনথি? শরীর খারাপ লাগছে কি? দুর্বল শরীরটা ছেড়ে দেয়, মাথা দুই দিকে দোলায় সিনথিয়া। কাপড়ের কিছু অংশ জুড়ে ভেজা। পাশে এই ট্রের উপর শূন্য চায়ের কাপ। ইরফাদের কপালে হালকা ভাঁজ। তাহলে কি চা পড়েছে? পুড়ে গেছে? উদ্বিগ্ন কণ্ঠস্বর তড়িৎ গতিতে বলে ইরফাত। এই পুড়ে গেছে নাকি? বন্ধ চোখ খেলে দুর্বল চোখে তাকায় সিনথিয়া। শরীরে হালকা ক্ষত হওয়া তার কিছু যায় আসে না। তার দুর্বল হওয়ার একমাত্র কারণ কিছুক্ষণ আগের কথোপকথন। কি হলো এরপর? সবটা জানার পর তার জীবন নতুন করে ঝড় উঠবে। জীবনের প্রতিটা ধাপে যে যুদ্ধ টিকে থাকতে হবে, তবে এই যুদ্ধে লড়ার মতো অবশিষ্ট শক্তি তো তার মধ্যে নেই। এই মহাপ্রলয়ের তাণ্ডবে ইরফাত থাকবে তো তার পাশে? পাশে থাকতে দিবে এই পরিস্থিতিতে, নাকি তলিয়ে যাবে তার ভালোবাসার বিশ্বাস সিন্ধুতে? দ্রুত পা চালিয়ে বাইরে আসে ইভা। ইরফাতের দিকে পরিপূর্ণ ঠান্ডা পানির বোতল বাড়িয়ে দিয়ে ইভা উদ্বিগ্ন গলায় বলে, পানি ঢালো, পুড়ে গেছে মনে হয়। ঠান্ডা পানির বোতল হাতে নেয় ইরফাত। জামার উপর থেকে পেটের উপর অল্প একটু পানি ঢেলে ইরফাত। রেদওয়ানুর রহমান উদ্বিগ্ন গলায় বলে, কিভাবে হলো জয়? ওকে রিমে নিয়ে যা। ইভা দেখতে বার্ন আসছে কিনা দুর্বল শরীরে সিনথিয়া বলে, বার্ন হয়নি, চা তেমন গরম ছিল না, শরীর দুর্বল লাগছে। রেদওয়ানুর রহমান সাথে সাথে বলে, ইভা, ওকে নিউমে নিয়ে যাও, চেঞ্জ করাও। বলে পিছু ফিরে নিজের কক্ষে যান রিদওয়ানুর রহমান। পানির বোতল পাশে রেখে তড়িৎ গতিতে পাজা করে তুলে নেয় সিনথিয়াকে ইরফাত। ইভা বোতল তুলে ইরফাতের পেছন পেছনে ছোটে। সিনথিয়া জড়সড় গলায় বলে, বললাম তো চা খুব বেশি গরম ছিল না। পুরো ঘটনার আজ ইরফাত কক্ষের বাইরে বেরিয়ে বুঝতে পেরেছে, তবে হিসাব তো বাকি। ইরফাত দাঁতের উপর দাঁত রেখে বলে, চা কার জন্য নিয়ে এসেছিলে? বাবা,
তাহলে চা ঠান্ডা হলো কি করে? বাইরে দাঁড়িয়ে কথা গিলছিলে? এই হেমকথায় বরফের মতো জমে যায় সিনথিয়া। ইভা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে সেখানেই। একটু পরে দৃশ্যে পর চোখ বুলিয়ে নেয় কিয়ৎক্ষণ। এর মধ্যে তির্যক গলা। এই গলা তার ভাইয়ের, তা সে ভালো করেই জানে। দাঁড়িয়ে কেন? রুমে আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে কথা শোনার ফলাফল কেমন? আজ হাড়ে হাড়ে বোঝাবে যে ইরফাত। সে আজ ইভা পেয়ে গেছে, তবে পিছু হাঁটা তো উপায় নেই। পায়ের গতি বাড়ায় ইভা। সিনথিয়াকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে বেরিয়ে আসে ইরফাত। কক্ষের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে ইভা। ইরফাত বেরিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিয়ৎক্ষণ। এরপর দাঁত ফাঁকা করে ধীর গলায় বলে, 15 মিনিটে ওকে ভিজাবি। কেন? ঠান্ডা লেগে যাবে না? যেখানে বান হয়েছে শুধু ওখানেই আমাকেই যেতে হবে তো। ইরফাতের মুখভঙ্গি যে আজ করতে পারছে তাতেই ইভা জড়সড়। রাফসানের সত্যিটা তার মনে যে কঠিন গাঢ় দাগ ফেলেছে, তার ঝামাচাপা পড়ে যাচ্ছে ইরফাতের শান্ত চাহনির পরের দৃশ্যপট কল্পনা করে। ইভা মুখের কথা না বলে চুপচাপ ভেতরে যায়। ঠোঁট উল্টে দিয়ে বলে, আজ ভীষণ দুঃখ আছে। এইবার গলার স্বর শুনে পিছু তাকায় সিনথিয়া। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো সিনথিয়া ইভার মুখভঙ্গির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আপু? চোখ গোল গোল করে তাকায় ইভা। অতঃপর তর্জনী ওষ্ঠের মাঝামাঝিতে ঠেকিয়ে ইশারা করে, চুপ। বিস্মিত নয়নে তাকিয়ে সিনথিয়া। ইভা কাছাকাছি এসে বলে, দেখি কোথায় লেগেছে। লজ্জায় কাচুমাচু করতে থাকে সিনথিয়া। বলে উঠে, তুমি দেখবে তো? দেখতে হবে না কতটুকু বার্ন হলো? বার্ন হয়নি, চা তেমন গরম ছিল না তো। সেটা কি ভাইয়ার সামনে বলতে হবে? কেন? আরে গাধা মেয়ে, ভাইয়া বুঝে গেল তো আমরা দাঁড়িয়ে কথা শুনছিলাম। আল্লাহ, এখন কি হবে? 15 মিনিট ভেজো আগে, তারপর দেখি কি ঝাড়ি দেয়। আমি এমনিতেই খুব দুর্বল লাগছে আমার। ওভাবে পড়ে গেল কেন তুমি? বলতে বলতে সিনথিয়ার উদরের কাছে লেপটে থাকা পরিধেয় অংশটুকু তুলে ধরে ইভা। উদরের পাশের অংশটুকু লালচে আভায় উদ্ভাদিত। ইভার স্বর উদ্বিগ্নতা, আরে তুমি বলো চা ঠান্ডা, লাল হয়ে গেছে এমন। নিজের উদরের দিকে তাকায় সিনথিয়া। টকটকে লাল অংশটুকুতে পানি চুইয়ে পড়ছে। ক্ষতস্থান গাঢ় হয়ে উঠছে ক্রমেই। ধোয়া ওঠা গরম চা তো ছিল না। দাঁড়িয়ে থাকতে থাকতে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তো। ওভাবে কেন পড়লে বলো তো? এখনো শরীর কাঁপছে তোমার? আকস্মিক আবার এই প্রশ্নে ভরকে যায় সিনথিয়া। পুরো সত্যিটা লুকানোর চেষ্টায় এই প্রথমবার উতলা হয় সে। এত বড় সত্যি জানলে কেউ তাকে মেনে নেবে না। ভালোবাসার প্রতি দুর্বলতা তাকে ক্রমেই উদ্বিগ্ন করে তোলে। কি উত্তর দেবে সে এখন? সম্রাট শাহজাহান তার বাবা, রাফসান তার ভাই। পুরো পরিবারের শাস্তিতে চূর্ণ বিচূর্ণ হওয়ার পেছনে তার পরিবারই তো কঠিন সত্য। জানার পরে কেউ তাকে মানবে? ঠিক সেই সময় ভেসে আসে ইরফাতের গলা। কি অবস্থা? সাথে সাথে পিছু ফিরে তাকায় ইভা। এরপরেই বলে, 1st ডিগ্রি বার্ন মনে হচ্ছে, পানি দাও বেশি করে। দিচ্ছি ভাইয়া। ক্যাবিনেট থেকে প্লাজো লেডিস শার্ট আর স্কার্ট বের করে ওয়াশরুমে এগিয়ে দেয় ইরফাত। চেঞ্জ করে এগুলো পরাও, দেন বেরিয়ে আসো। মনে মনে বিড়বিড় করে ইভা। বের হওয়ার পর কি যে বলবে ভাইয়া, ভয়েই তো ভাল লাগছে না। ইভার বিড়বিড় করা দেখে সিনথিয়া কপাল কুঁচকে তাকায়। তারপর বলে, কি হয়েছে আপু? কিছু না। জ্বলছে কি এখনো? পানি দিলে কম কম মনে হয়। চলো চেঞ্জ করো। ওখানে ছোট্ট রুমাল ভিজিয়ে রেখো। রুমে গিয়ে শুধু বিছানায় উঠে যাবে। কেন? না হলে দরজার বাইরে দাঁড়িয়ে কথা শোনার ফল বের করবে তোমার বর। সো নিজেও বাঁচো, আমাকেও বাঁচাও। মাথা থেকে বেরিয়ে যাওয়া কথাগুলো আকস্মাক এক ঝাঁকে আবার তেড়ে আসে সিনথিয়ার দিকে। সব কিছুর মাঝখানে আসল সত্য পুরোপুরি ভুলে গিয়েছিল ও। কি হবে? কি হবে সবটা জানলে? এই বাসায় যতই হাহাকার দুঃখ, সবটা তো তার পরিবারেরই জন্য। এই চরম সত্যটুকু মাথাচাড়া দিয়ে উঠতেই মনটা ক্রমশ দুর্বল হয়ে যায়। শরীরে জ্বলতে থাকা অংশটাকে একটু দুর্বল করতে পারেনি, তবে মনের যন্ত্রণা তাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে বারংবার। কি অপেক্ষা করছে? এরপরে কি হবে? টাওয়ালে এগিয়ে দেয় ইভা। সিনথিয়া হাতে তাওয়ালে পেছনে ঘুরে বলে, অনেকক্ষণ ভিজছ, মুছে নাও। শার্ট পরো, নিচের বাটনগুলো লাগিও না। ইভা চেঞ্জ করে ড্রেস। ধীরগতিতে একে একে সবগুলো বোতাম লাগায়। দুর্বল শরীরে ধীরে ধীরে ইভার পাশাপাশি হয় সিনথিয়া। ইভা বিরক্তি করে চ উচ্চারণ করে, তোমাকে না বললাম?
নিচের বাটন লাগিও না, এক সাইড একটু উঁচু করে রাখো। ছোট্ট রুমাল ভিজিয়ে দিচ্ছি, ওখানে ধরে রাখবে, কষ্ট কমে যাবে। তোমার মনটা এতগুলো ভালো কেন আপু? তুমি ভালো মনের, তাই আমাকে ভালো লাগছে। তোমাকে একটা কথা বলি, শিওর, পৃথিবীতে সরল সোজা কোমল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায়। ছোট্ট দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে চাপা কষ্ট। এবার ধীর গলায় বলে, চলো, ভাইয়া ওয়েট করছে। আর শোনো, খুব সহজে ভাইয়ার মন খারাপ করে না, খুব সহজে ভাইয়া ভেঙেও পড়ে না। তবে আজ কষ্ট পেয়েছে বলেই বাবার কাছে ওভাবে কথাগুলো বলেছে। তুমি তো ভাইয়ার অর্ধাঙ্গিনী, সো মন বুঝে চলার চেষ্টা করো, আগলে রেখো। সিনথিয়াকে বিছানায় বসে ইভা নিঃশব্দে কক্ষের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তবে তার আগেই বাধা পড়ে সে। ইরফাদের শান্ত গলা তাকে বাধা দেয়। বাবার রুমের বাইরে দাঁড়িয়ে কেন ছিলে দুজন? ইভা নীরবে শক্ত ঢোক গেলে, এটার অপেক্ষাই ছিল সে। ইভা মাথা নিচু করে বলে, কিছু শুনতে পাইনি ভাই। এহেম কথায় পিটপিট করে তাকায় সিনথিয়া ইভার দিকে। ইরফাদের গলার স্বর একটু গাঢ়। আমি কি একবারও বলেছি কিছু শুনেছ? আসলে ইভা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে সিনথিয়ার দিকে, গলার স্বর নিগুড় ভাব। তুমি কি করছিলে? চোখ ফিরিয়ে নেয় সিনথিয়া, চোখ নিবদ্ধ করে মেঝের দিকে। দুজন আগেই জমে গেছে বরফে। ইভা ধীর গলায় বলে, কাল বলি, মেয়েটা তো খুব দুর্বল, ওর ঘুমের দরকার। লুকিয়ে কথা শোনা, লুকিয়ে পার্সোনাল কিছু ঘাটা আমার সবচেয়ে অপছন্দ। ইভা জানো তুমি। ইভা ধীর গতিতে মাথা নাড়ায়, যেন এদিক সেদিক হলে ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। তাহলে রুমের বাইরে কি করছিলে? শান্ত গলাটা ক্রমেই গাঢ় হচ্ছে। ইভার ভেতরটা সরাগে দাপাতে থাকা তালে ভেসে ভেসে কাঁপছে। গলা দিয়ে একটুও কথা বের হচ্ছে না, আধখানাও নয়। শান্তি পেয়েছো? ইভার থেকে আসা কথাটার উত্তর নেই, শুধু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ছাড়া। অস্পষ্ট স্বরে বলে, সরি ভাইয়া। শান্তি পেয়েছো? সরি। শান্তি লেগেছে? বললাম তো সরি। শান্তিতে যদি সারা রাত নির্ঘুম কাটাবি, এই তো। সরি ভাইয়া, আর হবে না, যা এখন। ভাইয়া সরি। যেতে বলছি না? সরি সরি সরি, আর কখনো এমন করব না, যাও এখন। পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে একদমে জপে যাচ্ছে ইভা, সরি। ইরফাদের দিক থেকে উত্তর আসে না। ইভা নিজে থেকেই বলা শুরু করে, সত্যি বলছি, সত্যি ইচ্ছে করে করিনি, ট্রাস্ট মি। এমন সময় কথাটা কানে এসেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এক্সক্লেমেশন চেয়েছি। ভাইয়া সরি তো, যাও প্লিজ, মাফ করো এবারের মতো, যাও এখন। আমার ঘুম হবে না ভাইয়া, ঘুম এমনিতেও হবে না, এত কঠিন হইও না, আর কখনো এভাবে কিছুই শুনবো না। ইউনো, যদি তোমার ভালো থাকার জন্য কিছু হতো, জানার প্রয়োজন পড়তো, আমি নিজেই জানাতাম। যা তোমার জন্য হার্মফুল তা আমি কখনো তোমার থেকে দূরে রাখি। তবে সরি ভাইয়া, আর করব না। ওকে যাও, মাফ করে দাও না। এইটুকু বলে তড়িৎ গতিতে চোখের পলক ফেলার আগেই সুভা দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ইরফাদের পা। এহেম কাণ্ডে স্তম্ভিত হতভম্ব হয়ে তাকায় সিনথিয়া। ইরফাত নিজেও স্তম্ভিত হয়ে যায়। অপ্রত্যাশিত কাণ্ডে ইরফাত নিজেই স্তম্ভ হয়ে যায়। তৎক্ষণ দু হাতে টেনে ছাড়াতে চায় ইভাকে, তবে সে হাতের বন্ধন আরও গাঢ় হয়। পা জড়িয়ে থাকা মেয়েটা হঠাৎ করে ডুকরে ওঠে। এই পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ নেই আমার। পৃথিবীটা এতই কঠিন, এতই স্বার্থপর। যাকে বিশ্বাস করেছি সেই চলে গেছে ভাইয়া। তোমরা আমার ভালো থাকার কারণ। তুমি রাগ করলে আমি পাজেল হয়ে যাই। আমি তো তোমার ছোট্ট বোন, একটু ভুল করেছি, তাই বলে এমন রাগ করছো? মাফ করতে পারছো না? ইভা, পা ছাড়ো। তুমি পা ধরেছো কেন? তুমি ক্ষমা করেছো? পা ধরার মতো কিছু হয়নি ইভা। আমার তো শান্তি লাগছে না ভাইয়া, তুমি মাফ করে দাও। আমি একটা সময় তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর এইটুকু কষ্ট আমি দিতে চাই না। এইটুকুও না, এইটুকুও না ভাইয়া। ইভা ওঠো, বলো ক্ষমা করেছো। আমার কাছে তোমার আকাশসম ভুল নগণ্য। আমি তোমাকে স্মুথ লাইফ লিডের ডিরেকশন দেই, কখনো রুডলি বলি। দ্যাটস মিন এই নয়, তোমাকে পায়ে পড়তে হবে। রাগ করো না ভাইয়া, যা বলবে তাই শুনবো। আমার সাথে প্লিজ রাগ করো না, প্লিজ প্লিজ প্লিজ। পাগলামি করিস না ইভা, ওঠ।
ইস্পাত কঠিন হাতে ইফাত টেনে তোলে ইভাকে বিছানার কোণে বসিয়ে শান্ত গলায় বলে, ট্রামাটাইজ তুই পাগলের মতো হয়ে যাচ্ছিস দিন দিন। কিছু ভালো লাগে না ভাইয়া, এরপর তুমি রাগ করলে অসহ্য লাগে। তুমি আর বাবাকে ছাড়া কে আছে আমার? পাজল হয়ে যাচ্ছ বরাবর। স্ট্রং থাকার চেষ্টা করো, এমন পাগলামি আর করো না, ওকে? ভাইয়া, মানুষটার পরিবার জোর করে আমায় ঠকালো। ইভা, এসব ভাবতে না করেছি না, আমার খুব যন্ত্রণা হয়, সহ্য করতে পারি না। এই জন্যই আমি তোমাকে হাইড করতে চেয়েছিলাম। মেয়েটার বাবা কি ওইটাই জানলো না, বুঝলো না? তুমি চাইলে আমি রাফসানের সাথে টুম্পার দেখা করাবো। আর বাচ্চাটা যখন বলবে সবার বাবা বাহিরে, আমার বাবা লোহার খাঁচায় বন্দি কেন, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। সত্যি দেখা করাবে? ওরকম মানুষ বাবা হওয়ার যোগ্যতা রাখে না। হতে পারে ওইটা কোনো নতুন চাল। চোখ দেখে জাজ করার ক্ষমতা তোর ভাইয়ের আছে। অনুতপ্ততার চেয়ে বড় শাস্তি নেই। ডোন্ট সো প্যানিক। ভয় লাগছে, আছি না আমি? ওকে, আমি যাই এখন। রাগ করতে যেও না প্লিজ। ইভা চলে যাবার পর এক অন্ধকারাচ্ছন্ন ঘন কালো আধারে ডুবে যায় সিনথিয়া। ওই লৌহ কঠিন মানুষটার মন বিষণ্ণ, তার উপর রেগে আছে। নিজের মনের উপর দিয়ে চলছে এক প্রকার তাণ্ডব। এদিকে অজানা আশঙ্কা ভয়ে সে ক্ষণে ক্ষণে ডুবে যাচ্ছে চূড়াবালির অপরদিকে। ইরফাত রুষ্ট কঠিন চোখে তাকিয়ে নিজেই জড়সড় হয়ে যায়। লৌহ কঠিন পাথুরে মানব তখন চারকোনা পাতলা রুমাল পানিতে ভিজিয়ে নিয়ে এসে দাঁড়ায় কোমল শরীরের মানবের সামনে। মুখে স্কচ টেপ এঁটে ইস্পাত কঠিন হাতে তড়িৎ গতিতে উন্মুক্ত করে লেডিস শার্টে দুটো বোতাম। লালচে দাগ পড়া জায়গায় ভেজা নরম রুমালটা বসিয়ে টেনে শুয়ে দেয়। চুপচাপ শুয়ে থাকে সিনথিয়া। ভেতর থেকে হাজারটা কথা উগলিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তিক্ত যন্ত্রণায় গলা চেপে ধরে। কিছুই বলতে পারে না সে। লৌহ কঠিন মানুষটার পায়ে পায়ে এগিয়ে যায় রকিং চেয়ারের দিকে। খুলে দেয় থাই গ্লাস। দমকা হাওয়ার কপাল ছুঁয়ে যায় চুলগুলো। রকিং চেয়ারে দুলিয়ে চোখ বন্ধ করার পূর্বেই বসে সিনথিয়া। নিগুড় কণ্ঠ প্রয়োগ করে ধমকে ওঠে, এই উঠবে না। বরফের মতো জমে যায় সিনথিয়া। পরের বার কথা বলার সাহস হয়ে ওঠে না। তবে কিছুক্ষণ ইভার কথা ভেবে সিনথিয়া বলে, আমি ইচ্ছে করে করিনি, সত্যি অজানা ছিল আমার, তাই সামনে চলে এসেছে। আমি কি করব? কি করে উপেক্ষা করব? কোনো কথা নয়, ঘুমাও। আমি জানি আপনি রেগে আছেন, আপনি বুঝতে পারছেন না আমার ভেতরে। কথার মাঝে দেওয়াল দাঁড়িয়ে করে ইরফাত। কি বুঝিনি আমি? কি? বাসার সবাই জানে তুমি অসুস্থ, তাই ওভাবে পড়ে গেছো। আর আমি জানি তোমার শরীর নয়, তোমার মনের উপর মহাপ্রলয় চলছে। ওই সব শুনলে তুমি ভেঙে পড়বে। এটা আমি জানি না ভাবছো? কেন আড়াল করেছি? তুমি আমাকে নাই বুঝতে পারো, তবে তোমাকে পড়তে পারি আমি। ডাউট আছে? আর কোনো কোশ্চেন? আবছা আলোয় ডুবে থাকা কক্ষের মাঝে সিনথিয়ার ছোট্ট হৃদয় জুড়ে মৃদু কম্পন বয়ে যায়। মানুষটার এত বসে থাকে, এই মানুষটা যে যদি আলাদা হয়ে যায়, পরিস্থিতি যদি আলাদা করে তাদের, তাহলে কি করে বাঁচবে সে? সিনথিয়ার চোখ জুড়ে নামে ভয়ের আবহাওয়া। সেই আবহাওয়ায় কেঁপে কেঁপে ওঠে হৃদয়। অনেকটা সময় অপেক্ষা করে সিনথিয়া। উগলে দেয় হৃদয়ের কথা। আমার পরিবারে আপনার সব কেড়ে নিয়েছে। সবটা জানলে আপনার পরিবার আমার সাথে আর থাকতে দেবে না। আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি যে খুব ভয় পাচ্ছি, দুশ্চিন্তায় পাজল হয়ে যাচ্ছি। শূন্য জ্বালানায় দৃষ্টি মেলে সূক্ষ্ম শ্বাস টানে ইরফাত। চোখ বন্ধ করে নেয় চুপচাপ। রকিং চেয়ার হালকা দোলায়, অতঃপর নিগুড় কণ্ঠে বলে, যদি এমন দিন আসে তোমার হৃদয় বিভীষিকাময় ডালপাতায় মুছে দেব, এলোমেলো হৃদয়টা গুছিয়ে দেব ততবার যতবার তুমি এলোমেলো হবে। তোমার হৃদয়ের সকল ব্যথা আমি শুষে নিব যতবার তুমি ডুববে বিশ্বাস সিন্ধুতে। ভালোবাসা যদি হয় ভালো রাখার প্রয়াস, তাহলে সকল প্রলয় মহাপ্রলয়ের সমস্ত কিছু তোলপাড় হলেও আমি ওই হাত ছাড়বই না। চোখ বন্ধ করে রকিং চেয়ারে দোল দেয় ইরফাত। আকাশ থেকে তারা গুনে যেন কল্পনায় খসে খসে পড়ে তার কোলে। সিনথিয়ার হৃদয়ে উপচে পড়ে সাগরের উত্তাল ঢেউ। সেই ঢেউয়ে ভাসতে থাকা সিনথিয়া অজান্তেই বলে ফেলে, মাঝখানে 10 হাত দূরত্ব কমানোর অনুমতি দিন। হৃদয় উত্তাল ঝড় আপনার বুকে ওম না পেলে শান্ত হবে না। রকিং চেয়ার দোলায় ইরফাত। বন্ধ চোখে প্রগাঢ় কণ্ঠে বুলি আওড়ায়,
কিছু কিছু ক্ষেত্রে অনুমতি নিতে নেই, অপ্রত্যাশিতভাবে কখনো কখনো বুকে আছড়ে পড়তে হয়। সারি সারি চেয়ার, সামনের টেবিলগুলোর সংখ্যা অসংখ্য, স্পিকার, মাইক্রোফোন, সামনে প্রেস মিডিয়া, একদৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে আছেন আইজিপির মুখ্য নির্দিষ্ট কথাগুলো শোনার অপেক্ষায়। আইজিপি রুস্তান কবির বসে আছেন মাঝখানের চেয়ারটিতে, সাথে আছেন আইন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কিছু অংশ, পেছনে দাঁড়িয়ে আছে আর অনেকেই। একসাথে জড়ো করা স্পিকারে লাগানো বিভিন্ন টিভিতে লাগো। আইজিপি রুস্তান কবিরের সামনে ছোট ছোট স্ক্রিপ্ট। শুরু হতে যাচ্ছে প্রেস ব্রিফিং। সামনে সকল সাংবাদিক ও আমন্ত্রিত সকল সদস্যর উদ্দেশ্যে রুস্তান কবির স্ত্রীর চোখে তাকান। শুভ অপরাহ্ন। আমন্ত্রিত উপস্থিত এবং অনুপস্থিত সকলেই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য আজ সকলের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমার শরীরের অনেক ব্যথিত নাম জানেন, অনেক মানসিক রোগেরও নাম জানি। নেশায় আসক্ত বলে আমরা সাধারণত যা বুঝি তা হলো মাদকদ্রব্যের নেশা। এর বাইরে আমরা জানি নারীর নেশা। তবে নেশার আর একটি ভয়ঙ্কর নাম আছে, সেটি আমাদের জন্য অপরিচিত। তা হলো টাকার নেশা, যেটা বলা হয় জুয়া। অনলাইনে এই মরণব্যাধিকে অসুস্থ জাতি অনলাইনে আরও সহজ করে দিচ্ছে। আগে এই অনলাইন জুয়া বৈদেশিক কেন্দ্রিক হলেও আমাদের দেশে কিছু মুখোশধারী যুগ যুগ ধরে এই অন্ধকার জগতে অবৈধ খেলায় নিজেকে কেন্দ্রিক করে উঠে পড়েছে। কিছু মুখোশধারী কালো জগতের অধিপতি নিজেদের আলিশান বাড়ি, বৈধ ব্যাংক ব্যালেন্স আর নিজেদের সন্তানকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে দেশের হাজার হাজার সন্তানকে ঠেলে দিচ্ছে কালো জগতের দিকে। এই সুস্থ মস্তিষ্কধারী অসুস্থ পরিকল্পনার ইন্দ্রজালে ফেঁসে তরুণরা হারিয়ে ফেলছে সর্বস্ব। শেষে বেছে নিচ্ছে নিজের মৃত্যু অথবা কেড়ে নিচ্ছে অন্যের জীবন। এইভাবে বাড়ছে ক্রাইম। তরুণ সমাজের একাংশ মৃত্যু খেলায় হাবুডুবু খাচ্ছে, অপরদিকে ওই কালো জগতের অধিপতি নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরালয়ে আয়েসি জীবনযাপন করছে। যুগ যুগ ধরে চলা এমনই একটি কালো জগতে প্রবেশ করে তার দোরগোড়া থেকে টেনে বের করা হয়েছে কালো জগতের রাজাদের। ধরে পড়েছে সেই চক্র। সবচেয়ে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই চক্রের প্রধান চরিত্র আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একজন ন্যায় নিষ্ঠ ভদ্র মুখোশধারী কর্ম ডিআইজি প্রভাত রঞ্জন সরকার। তার কার্যক্রমে বোঝার উপায় নেই ভদ্রতার আড়ালে যে রূপ তিনি বয়ে বেড়াতেন তা কতটা ভয়ঙ্কর। তার সহকারী হিসেবে ছিলেন তপন চৌধুরী, আর তার সাথে ছিল রাফসান, এবং সকল অ্যাপস তৈরি করে বড় ভূমিকা রেখেছেন রায়হান রাফি। সাথে ছিলেন আরও অনেকেই। সকলকেই আইনের আওতায় আনা হয়েছে। এই কেসের অদ্যপ্রান্ত যা নখদর্পণে ছিল, তিনি আমাদের ডিপার্টমেন্টের উজ্জ্বল নক্ষত্র এসপি ইরফান সিনহা জয়। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দাপটে এই অশুভ উপাখ্যানের কালো অধ্যায় টেনে উপচে ফেলা হয়েছে সহজতরভাবে। সাথে ছিল পুলিশ ডিপার্টমেন্ট, এনএসআই এর কর্মকর্তা সহ আর অনেকেই। যেহেতু এই ঘটনার অদ্যপ্রান্ত এসপির উপর ন্যস্ত ছিল, এই মরণব্যাধি সম্পর্কে দেশ ও জাতির উদ্দেশ্যে 2 লাইন তার মুখ থেকে শুনতে চাচ্ছি। এর পরেই কঠোর ডেস্কে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে ধরে রাখা ইরফাত। তার তীক্ষ্ণ চোখ দুটো কোমল, গলা স্বর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। উপস্থিত এবং অনুপস্থিত সবাই আমার আন্তরিক ভালোবাসা। ইতিমধ্যেই স্যারের বক্তব্যের বিষয়ে ক্লিয়ার করেছেন জুয়া তরুণ সমাজের উপর কী ধরনের প্রভাব ফেলেছে। দেশ ও জাতির উদ্দেশ্যে আমার মেসেজ, জুয়া হলো মায়াজাল। এই সমস্ত জালে মানুষ তখনই ফেঁসে যায় যখন সে ঠান্ডা মাথায় চিন্তা করে সব সমস্যার সমাধান একবার বাজিতেই জিতবে। ওই ইন্দ্রজালে অন্ধকার জগতে পা দেয় হাজার হাজার তরুণ। সমস্যার সমাধান তো আর হয় না, বরং ওই মায়াজালে ফেঁসে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়। সব হারিয়ে নিঃস্ব ব্যক্তি তখনও ভাবে আর অল্প কিছু অর্থ ব্যবস্থা হলেই শেষবারের মতো চেষ্টা করতাম, এইবার বাজি ধরলেই নির্ঘাত জিততাম। এই কথাটুকুকেই কেন্দ্র করে নিজের ভাই বোনদের অপহরণ করে মুক্তিপণ চায়। জুয়া এমন এক মায়াজাল, এই জালে পা দিলে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। ঘর সংসার মা বাবার প্রতি কোনো মায়া থাকে না।
টাকার জন্য মাকে খুন, 5 বছর স্ট্রাগলের পর বিয়ে, টাকার জন্য সেই ভালোবাসার মানুষকে খুন, নিজের বোনকে অপহরণ, ধরা পড়ার ভয়ে তাকে শ্বাসরোধ করে খুন। এমন অহরহ ঘটনা আছে এই জুয়াকে কেন্দ্র করে। এটি একটি ভয়ঙ্কর মরণব্যাধি, মাদকের মতোই একটি ভয়ঙ্কর নেশার নাম। অন্ধকার জগতের দিকে যে চক্রগুলো তরুণ সমাজকে টানে, সকল চক্র আইনের মাধ্যমে শাস্তি দেওয়া সম্ভব নয়। তবে যে ভুল সৃষ্টি আপনার শান্তি ঘর থেকে সৃষ্টি হচ্ছে সেই দিকে নজর দেওয়া প্রয়োজন। রাতের আধারে আপনার বাচ্চা ফোনে কি করে, একটা দামি নতুন ফোন তার কাছে কিভাবে এলো, আপনার বাচ্চাকে ভালোবেসে আপনাকে সারপ্রাইজ দিচ্ছে, ড্রেস, রিং আর অনেক কিছু। এইগুলোর টাকা কোথা থেকে আসছে খোঁজ নিন, জানার চেষ্টা করুন। আপনার সন্তান ভালো একটা প্রতিষ্ঠানে জব করে, কিন্তু মাস শেষে তার অভাব শেষ হয় না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে 10,000, 15,000 ধার নিচ্ছে। একজন মানুষ মান্থলি কতটা নিট করতে পারে, তার টাকা ধার নেওয়ার পরিমাণ কত, হিসাব তা করুন। আপনার সন্তান রঙকে রং ভেবে মায়াজালে আটকে জীবন ধ্বংস করছে কি না খেয়াল রাখুন। যদি এই পথে যেই থাকে তাকে ধরে নেবেন, সে ধ্বংস না হওয়া অবধি থামবে না। তাই এইসব সিস্টেম দেখানো ভালো, ডক্টরের শরণাপন্ন হবেন। মনে রাখবেন, জুয়ার 5টা মাদকের নেশার মতোই মরণব্যাধি। আইন ব্যবস্থা উন্নত করেও আমাদের অনেক ক্রাইম দোরগোড়ায় উপসে ফেলা সম্ভব হয় না। আজ একটা অ্যাপস বন্ধ হয়েছে, কাল 1000টা খুলবে। চোখের আড়ালে চলবে অন্ধকারাচ্ছন্ন জগতের খেলা। তাই নিজের ভালো নিজেই বুঝতে হবে। রং, ভুল আর রং দুটো শব্দই সেম হলেও যখন অতি দ্রুত নিজের জীবনের রঙিন করতে ভুল পথে পা বাড়ায়, ধ্বংস হওয়া আপনার জন্য অনিবার্য। আত্মসচেতনতা হবেন, মনে রাখবেন আপনারা নিজেই নিজেদের শক্তি। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে নীরব যুদ্ধ করুন। নিজ নিজ জায়গা থেকে যখন কেউ এই অ্যাপস খুলবে না, কি হবে ওই সকল অন্ধকার জগতের অধিপতির? অন্ধকার জগতের অশুভ উপাখ্যান ঝুরঝুর করে বালির মতো ঝরে পড়বে। টিভিতে চলছে লাইভ নিউজ, এমন এক প্রেস ব্রিফিং, এক পরিচিত মুখে স্তব্ধ হয়ে যায় রিমা। চোখের কোণে চিকচিক করে ওঠে হৃদয় ভাঙা নোনা জল। সেই দিন তীক্ষ্ণ মস্তিষ্কধারী এসপির তার সামনে বিশ্বাস, ভরসা, ভালোবাসার মানুষটির মুখোশ আলগোছে সরিয়ে তাকে দেখিয়ে দিয়েছিল। আর সেই বিষয়ে আরেকবার শুনতে হলো। বুকটা হু হু করে উঠছে। খোলা জানালার অদূরে তাকিয়ে আছে রিমা। বুকের ভেতর শূন্যতায় ধুধু করে, চোখের উষ্ণ জল গড়িয়ে পড়ে অবিলয়। তিক্ত ব্যথায় গলাটা ধরে আসে। আনমনে শূন্যে অদিশা ভালোবাসা নামক অস্তিত্বের অজান্তেই বলে, জীবনটা সুন্দর হতে পারত। এই যে রোজ ধুধু করা শূন্যতায় কাঁদি, এই যে অপূর্ণতায় বাঁচি, এই যে দীর্ঘশ্বাসের সাথে প্রতিদিন হাহাকার মিলিয়ে যায় বাতাসে। হৃদয়ের তাজা রক্ত চোখ বেয়ে টুপ টুপ করে বের হয়। এইসব সুখ হয়ে ধরা দিত যদি তুমি অন্ধকার খেলায় মেতে না উঠতে। একটা চড়ুই সংসার করতে পারতো। ভোরে উঠে তোমার জন্য নাস্তা বানাতাম, সারাদিন তোমার অপেক্ষায় কাটিয়ে দিতাম। রাতে তুমি ঠিকই ফিরতে, কিন্তু এখন সব ধুধু অন্ধকার, শূন্যতা, অপূর্ণতা আর আহাহাকার। তুমি চাইলে আমার সন্তানের বাবা হতে পারতে। ছোট ছোট হাত দিয়ে তোমাকে স্পর্শ করতো, তোমার আঙুল ধরতো। তুমি সব কিছু থেকে বঞ্চিত করলে। তোমার মরণ খেলায় আমার ভালোবাসা, আমার জীবনের সমস্ত শান্তি, আমার সন্তানের পরিচয় ডুবিয়ে দিলে, ভাসিয়ে দিলে শুভ্র। তুমি সব ভাসিয়ে দিলে। শিশির নিজের ফোন থেকে প্রেস ব্রিফিংয়ের ভিডিও নিজের মায়ের ফোনে পাঠায়, সাথে সাথে আরেকটা ছোট্ট ভিডিও। ওই পাশ থেকে কুট্টুস ফোনটা মার্জিয়া বেগমের সামনে ধরে। প্রেস ব্রিফিং সহ তপন চৌধুরীর শর্ট ভিডিও দেখে চোখ কপালে উঠে যায় মার্জিয়া বেগমের। তড়িৎ গতিতে শিশিরকে কল দেয় মার্জিয়া বেগম। কি এইসব দেখতে পারছো তো? মানে কি? ভেঙে ভেঙে বোঝাতে হবে, বুঝতে পারো না? ভনিতা করিস না। তোমার ভাই দেশের বাইরে কি কি করে নিজ চোখে দেখো। এই ভাইয়ের জন্য ছোটই মেয়েটাকে কি কি শাস্তি তুমি দিয়েছো, কত কষ্ট দিয়েছো। ভেবেছো তোমার ভাই ধোয়া তুলসী পাতা? দেখো কি কি করে বসে আছে। চাইলে যে রাতে বেরিয়ে এসেছিলাম সেই দিনই তোমাকে বলতে পারতাম। প্রথমত অফিসিয়াল পারমিশন নেই, দ্বিতীয়ত তুমি কয়েক লাইন বেশি বোঝো, তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। তুই মাথা ঠান্ডা করে আমাকে অপমান করছিস। আর হতেও পারে আমার ভাইকে ফাঁসানো হয়েছে। আচ্ছা, তুই তো ফাঁসাসনি। ইউ ম্যান, তোমার কি বলবো আর? তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই মা।
তবে যদি কখনো সত্যি বুঝতে পারো তিথির সাথে কি কি করেছো তুমি নিজেও কুল পাবে না। যে কষ্ট তুমি ওকে বিনা কারণে দিয়েছো, তুমি যখন নিজের ভুল বুঝতে পারবে তখন নিজ থেকে ওকে খুঁজবে। তুই কি আমার অন্যায়ের কারণে ওকে বিয়ে করেছিস? না মা, অনেক আগে থেকেই ওর প্রতি দুর্বলতা ছিল, তবে বলতে পারিনি। নিজেকে স্টেবল করে ওকে বলতে চেয়েছি। আমিও করেছি, তাই ভালোবেসেই বিয়ে করেছি। ওর বাবা মা ও ভালোবেসেই বিয়ে করেছিল, জীবন ধ্বংস হয়ে গেছে। হয়নি মা, তোমার ভাই আমার ফুপির জীবন ধ্বংস করেছে। কোনো একদিন আমি প্রুফ করেই ছাড়বো। আপাতত তোমার ভাইয়ের জন্য কাঁদো, আর তার কিন্তু মুক্তি নেই। অপরাধের লিস্টে রাফসানের নাম। নিজের ফোনে কোমল চোখে তাকায় ইভা। কোলে মাথা শুয়ে বেঘরে ঘুমাচ্ছে টুম্পা। নিজের ফোনে একই নিউজ বারবার দেখছে ইভা। হাতের আঙুল টেনে টেনে বারবার একই জায়গা দেখছে। অপরাধের লিস্টে রাফসান, রাফসান, রাফসান। হৃদয়ের কাঁপন বাড়ছে, চোখ বেয়ে পড়ছে ফুটায় ফুটায় নোনা জল, টুপ 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 করে। ফোনের স্ক্রিনে জুড়ে বিন্দু বিন্দু জল, গলায় তিক্ততা, রুদ্ধ হয়ে আসা কণ্ঠনালী। হৃদয় থেকে একটা হাহাকার বেরিয়ে আসে। তোমাকে এক পলক দেখার চেষ্টায় হৃদয় আমার তীব্র গরমে খাখার মতো ফেটে চৌচির হয়ে গেছে কতবার। তুমি কখনো বৃষ্টি হয়ে নামনি, আমি কখনো তীব্র খরায় পুড়েছি, কখনো শৈত্যপ্রবাহে জমে গেছি। তুমি না হলে বৃষ্টি, আর না হলে একটি উষ্ণ কাপড়। আমি শুধু তোমার অভাবে দীর্ঘ একটা সময় নিজের বুককে শূন্য রাখলাম, তৃষ্ণার্ত হয়ে গেলাম। হাহাকার নিয়ে তীব্র শ্বাস ফেলায় সিনথিয়া ঘরে প্রবেশ করে। আকস্মাৎ ফোন সরায় ইভা। কোমল হাতে চোখের জল মুছে নেয়। সিনথিয়া সবটা দেখেও চোখ সরিয়ে নেয়। ধীর গলায় বলে, ড্রয়িং রুমে একজন এসেছেন, হাসপাতালেও এসেছিলেন উনি, তোমাকে ডেকে দিতে বলেছে। টুম্পাকে আমার কোলে দাও। কে? সাজিদ ভাই। হু, এখন কেন? আমি জানি না আপু, যাও তুমি। সুসজ্জিত ড্রয়িং রুম, লেদারের সোফায় বসে আছে সাজিদ। মাথায় কাপড় টেনে সাজিদের সামনে দাঁড়িয়ে সালাম দেয় ইভা। অতঃপর, টুম্পা কোথায় ইভা? ঘুমাচ্ছে। একটু আনবো ওকে প্লিজ, একটু কোলে নিতে চাই। ঘুমাচ্ছে তো। ইভা, কেন আমার সাথে দূরত্ব বাড়াচ্ছ? ওর সাথে কথা বলতে চাওয়া কি আমার অপরাধ? বলো, বাচ্চাটাকে কেন দূরে রাখছো আমার থেকে? কিছু কিছু সময় আসে তখন পৃথিবীর কিছুই ভালো লাগে না, সব অসহ্য লাগে। আমি ডিসিশনে ভুগছি, সো আই নিড টাইম। এর মধ্যে টুম্পাকে কেন টানছো? ওকে আমার থেকে দূরে সরাচ্ছ কেন? আমাকে কষ্ট দিচ্ছ কেন তুমি? কথার মাঝেই এবার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে কলিং। ভাইয়া। ফোন রিসিভ করে ইভা। ভাইয়া বলো, টুম্পা কোথায়? ঘুমায়। উঠলে রেডি করাবে, নিজেও রেডি হবে, দেন কল দিব আমাকে, আমি নিয়ে আসবো। কোথায় ভাইয়া? টুম্পাকে মিট করাবো। শেষের কথায় আকস্মিক বুক ধক করে উঠে ইভার হৃদয়। রাফসানের সাথে কতগুলো বছর পর দেখা হবে। শ্বাস বন্ধ হয় ন্যানো সেকেন্ডের মধ্যে। তারপর হৃদয়যন্ত্র দুর্বার গতিতে ছুটতে শুরু করে। একবার সাদিজের চোখের দিকে তাকায় ইভা। চরম দোটানায় ভুগতে থাকা ইভার হৃদয় বলে ওঠে, কি হবে এরপর? জানলার গিরে দুহাত ধরে শূন্যে তাকিয়ে আকাশের দিকে তাকায় অনিমা। ধৈর্য ধরতে ধরতে কখনো কখনো মন অধৈর্য হয়ে শেষ সীমানায় পৌঁছে যায়। চোখে ক্লান্তি লাগে, মন অশান্ত লাগে। বিয়ের এক নতুন স্বপ্নের যাত্রা, অথচ সেই বিয়ে তার জীবনে আধার বয়ে এনেছে। অন্ধকারাচ্ছন্ন জীবনে তলিয়ে যেতে যেতে আজকাল হাসফাল করে হৃদয়। স্বপ্ন তলিয়ে বেড়ায়, মনটাকে ভীষণ উত্তর দিতে না পেরে শূন্যতার দিকে তাকিয়ে থাকে অনিমা। কেন হঠাৎ হারিয়ে গেল রাফি? কেন এখনও কোনো খোঁজ নেই? তার বান্ধবীর সাথেই যদি রাফির সম্পর্ক থেকেই থাকে, তাহলে হঠাৎ করে তাদের বিয়ে করার প্রয়োজন ছিল কেন? কেন এই অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে টানলো? এই বোঝা বয়ে বেড়াতে তার হৃদয় আজকাল হাঁপিয়ে ওঠে। গলাটা তীব্র যন্ত্রণায় বুঝে থাকে সব সময়। তবু আশায় বাঁচে মন, হয়তো কোনো একদিন রাফির খোঁজ মিলবে। অন্ধকার কেটে যাবে, কোনো একদিন আলো মিলবে। শূন্য চোখে তাকিয়ে থাকা অনিমার ঘোর কাটে ফোনের মৃদু শব্দে। গুটি গুটি পায়ে ফোনের দিকে এগিয়ে যায় অনিমা। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। অনিমা মা, তোমার ফোনে একটা ভিডিও দিয়েছি, তোমার আব্বা, একটু দেখো তো ভিডিওটা। কোনো সিরিয়াস কিছু মা? কত বুঝাইলাম মা, চলে এসো চলে এসো, আসলে না। এখন নিজের চোখে দেখো কি করেছে ও। রাফির কথা বলছো? ও বেঁচে আছে মা, ভিডিও দেখো, নিজেই বুঝতে পারবি। তড়িৎ গতিতে ফোন কাটে অনিমা। রাফি এক সেকেন্ডের খবরের জন্য তৃষ্ণায় আত্মা শুকিয়ে গেছে হাজারবার।
তাহলে সত্যি বেঁচে আছে, রাফির সাথে দেখা হবে। মনের মধ্যে খুশিতে আটটা ভিডিও অন করে অনিমা, অতপর তীব্র ধাক্কায় ছিটকে পড়ে। এত বড় একটা চক্রের সাথে রাফির নাম দেখেই শীতল আবহাওয়ায় জমতে শুরু করে তার হৃদয়। এতগুলো দিন অপেক্ষা, পরে পরে এত বড় একটা খারাপ সংবাদ। মানুষটা এসবের সাথে জড়িয়ে থাকলে তাকে কেন জড়ালো সেই নোংরা জীবনে? গুম হয়ে যাওয়া, তারপর নিরুদ্দেশে সিনথিয়াকে দোষারোপ, এত এত নাটক কেন? সে যে অপেক্ষা করলো, এতগুলো দিন কষ্টে ভাসলো, সব শেষ এই খবর। ফোন রেখে দৌড়ে পাশের রুমে যায় অনিমা, রাফির মাকে ডাকে, আম্মা আম্মা। রাফির মা তখন নামাজ থেকে উঠেছে। আকস্মাৎ অনিমার প্রবেশে তার চোখে নাজেহাল অবস্থায় জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সমস্যা? ভিডিও দেখেছেন? কয়েক সেকেন্ড চুপ থাকে রাফির মা, অতপর অনিমার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, কিসের ভিডিও? আপনার ছেলের ভিডিও দেখেছেন? কি করেছে ও? রাফির মায়ের গলাটা আরও নরম হয়ে আসে। তার চোখে মুখের অবস্থা দেখে বোঝা যায় এরা সব কিছুই জানে, জেনে শুনে ওকে কিচ্ছু বলেনি। সবটা জানেন আম্মা, সব জেনেও আমাকে কিছু জানালেন না। কি বললাম, কি বলতাম তোমায়? কি বলার ছিল? ছেলে অসুস্থ হয়ে বাড়ি ফিরলে সে খবর সবার আগে তোমাকেই দিতাম। তুমি যা করেছো। দু একদিন নামমাত্র সংসারের জন্য স্বামীর অপেক্ষায় কেউ থাকে না মা। তুমি ধৈর্য পরীক্ষা দিয়েছো। এমন একটা মানুষকে এমন একটা কথা কি করে বলি? আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট পাচ্ছেন না? এমন শক্ত হয়ে কি করে আছেন? কিভাবে চেকে রাখলেন সব কিছু? নীরব কন্যার যন্ত্রণা বেশি। ও কেন এমন করলো মা? তাহলে আমাকে বিয়ে কেন করলো? আমি কিছুই জানি না। আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। ঘরে যাও মা, ধৈর্য ধরো। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার। ধৈর্যের শেষ কোথায়? কিছু বুঝে ওঠার আগে জীবনটা তো অন্ধকারে তলিয়ে গেল। জীবন মানেই যুদ্ধ। কি করে অন্ধকার থেকে নিজেকে আলোর দিকে নিয়ে আসবে ওইটা চেষ্টা করো। চেষ্টা করা বাকিটা ওপরওয়ালার ওপর ছেড়ে দাও। ক্লান্তিতে ডুবে থাকা শোভা বিছানা পেতেছে ফ্লোরে। ঘর থেকে সব ফার্নিচার নিয়ে যাওয়া, ফ্লোরেই বিছানায় পেতে ঘুমাতে হচ্ছে। স্যালারি হওয়ার অনেকই দেরি। এর মধ্যে না চাইতেও অ্যাকাউন্টে আরও কিছু টাকা এসেছে। আর শোভা জানে এটা ইরফাদি পাঠিয়েছে। এর মধ্যে দু একবার কথাও হয়েছে। সেই টাকাতেই কোনো রকম চলছে সব। দেয়াল ঘেঁষে বালিশ রেখে তাতে শরীর এড়িয়ে বসে শোভা। সেই সময় ধীর পায়ে প্রবেশ করে তার মা। দরজায় দাঁড়িয়ে তিনি কাচুমাচু করেন। শোভা চাপা স্বরে বলে, কিছু বলবে? শোভার মা ধীর পায়ে শোভার পাশে এসে বসেন, তারপর কাতর স্বরে বলেন, এই অসুস্থ মানুষটাকে ফ্লোরে বিছানা পেতে রাখতে হচ্ছে, আর বাড়তি খাবারও নষ্ট হচ্ছে বারংবার। মা, স্যালারি হোক, চেষ্টা করব আমি। আমার দিকটা তো বুঝো না। মানে তুমি কি অন্য কিছু বলতে চাচ্ছ? তুমি কি কোনোভাবে ওই লোকটার সাথে? মানে বলছিলাম আর কি, শেষ বয়সে কাউ না কাউকে পাশে রাখা প্রয়োজন। এভাবে একা একা কতদিন? আমার একা থাকা নিয়ে তোমার যায় আসে না। লোকটাকে বিয়ে করলে তোমাদের ফার্নিচারগুলো ফেরত পাবে, সেই ধান্দায় আছো। শুভা, তিতা হলো এটাই সত্যি। যখন কম বয়সী ছিলাম জোর করে বিয়ে দিতে পারোনি? না, তখন দাওনি, কারণ তোমার ছেলের পড়াশোনা, বাবার ওষুধের খরচ কি কে মেটাবে? এখন যেই না স্যালারি হাতে দেরি হয়েছে, তোমার ছেলের দেনা মেটাতে ঘরে সব কিছু নেওয়া হয়ে গেছে। এখনই শুরু হয়ে গেছে বিয়ের চিন্তা। তাকে বিয়ে করলে তোমার হাফ ছেড়ে বাঁচবে। শুধু শুধু দোষ দিচ্ছিস শোভা, তুই নিজেই তো বিয়ে করতে চাসনি, জোর করিনি আমরা। শোনো মা, আমার মাথার উপর অনেক প্রেশার। সারাদিন এত কথা আমার মাথার উপর চাপাতে এসো না। আর একটা কথা ভালোভাবে মন দিয়ে শোনো, আমার কখনোই বাচ্চা হবে না, বিষয়টা ক্লিয়ার। বাচ্চা হবে না বলেই ভালোবেসেও তাকে আমি পেতে চাইনি। যে জায়গায় অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না, তাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে পারবো? যাও এখন। শুভা, তুমি কি যাবে নাকি আমি রুম থেকে চলে যাব? শুভার চোখে সরু শিরাগুলো তখন রক্তলাল হয়ে উঠেছে। শুভার মার কথা বলার সাহস পায় না। মা মেয়ে বসে থাকা অবস্থায় অসুস্থ সুমন চিৎকার করে ওঠে, আপা, আব্বু কেমন করছে যেন। শুভার হৃৎপিণ্ড লাফিয়ে উঠে চড়াত করে বিছানা থেকে তড়িৎ গতিতে লাফিয়ে নামে শোভা। এক ছুটে চলে যায় বাবার ঘরে। বাবা শুয়ে আছে ফ্লোরে পাতা বিছানায়। সুমন বসে ছটফট করছে ঠিক মাথার কাছে। শোভা ছুটে আসে, উঠে দাঁড়ায় সুমন। তার বাবা শ্বাসরোধ হয়ে আসছে, হাঁ পাচ্ছেন তিনি, কপাল চুয়ে ঘাম ছুটে পড়ছে। শোভা তার বাবার বুকের উপর হাত রেখে বলে,
কোথায় কষ্ট হচ্ছে আব্বু? বুকে? তার বাবার অবস্থা ক্রমেই আগের অবস্থায় ছাড়িয়ে যাচ্ছে। অবস্থার বেগতিক দেখে শুভা সুমনের দিকে তাকিয়ে বলে, বাবাকে হসপিটালে নিতে হবে। হাসপাতাল থেকে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা দুর্বল শরীরের ছেলেটা হাত এখন অনবরত থরথর করে কাঁপছে। অসহায়ের মতো ছেলেটা বলে, আমার কাছে একটা পয়সাও নেই আপা। এমন অসহায়ের মতো মুখটা দেখে শুভার ভেতরটা তীব্র যন্ত্রণায় ঢেউ খেলে যায়। কতটা অসহায় পরিস্থিতি। বাবা অসুস্থ, মৃত্যুশয্যায়, অথচ কি পরিণতি তাদের। শুভা নিজেকে সামলে নেয়, ধীরে গলায় বলে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর, বাকিটা দেখছি আমি। তুমি কোথা থেকে টাকা পাবে আপা? সে চিন্তা আগে করলেও পারতি, এখন এসব চিন্তা করে লাভ আছে? বিকালের রক্তিম সূর্যটা ধীরে ধীরে ডুবতে শুরু করছে। সেই সময় বাড়ি ফেরে ইরফাত। ছোট টুম্পাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ইভা চুপচাপ বসে আছে পাশেই। বুকের মধ্যে দোটানায় একটা ভয়ঙ্কর চাপে এলোমেলো হয়ে যাচ্ছে। এতগুলো বছর পর ওই মানুষটার মুখোমুখি হতে পারবে সে? ঝুড়ি ঝুড়ি বালির মতো সে ঝরে পড়বে। নিজেকে সামলাতে পারবে তো? দূরে রেখে নিজেকে যেভাবে শক্ত করে রেখেছিল, তাকে একবার দেখায় সেই রাগ, অভিমান, যে সব কিছু মাখনের মতো গলে যাবে না তো? নিজেকে খুব দুর্বল লাগছে। এসব ভাবনার মাঝেই ইরফাত প্রবেশ করে। রেডি? ইভা দরজার দিকে তাকায়। ইরফাতকে দেখেই ইভা আরও দুর্বল হয়ে যায়। আর অল্প কিছুক্ষণ, এরপরে রাফসানের মুখোমুখি। এত শক্তি কি তার আছে? সত্যি আছে? ইভা ধরে গলায় উত্তর দেয়, ভাইয়া খুব দুর্বল লাগছে। দেখা করবে শুধু টুম্পা, তুই না। টুম্পা যাচ্ছে, তুই যাচ্ছিস না। সো যদি টুম্পার কোনো ক্ষতি করে, আমি নেই।